হ্যালো কাছের মানুষ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন যে আবহাওয়া এবং সে ওয়েদার চেঞ্জ বলেন, এই তো বৃষ্টি হয়, আবার এই রোদ উঠতেছে, বৃষ্টির পানি জমতেছে বিভিন্ন জায়গায়, সেখানে জন্ম নিচ্ছে একটা মশা, এডিস মশা বা সায়েন্টিফিক নেম অনুযায়ী এডিস ইজিপ্টি। তো এই মশার কামড়ে রোগ হচ্ছে, দুইটা রোগ হচ্ছে মেইনলি, একটা চিকনগুনিয়া আর একটা হচ্ছে ডেঙ্গু। এখন এত বেশি রুগী আমরা পাচ্ছি চিকনগুনিয়া এবং ডেঙ্গু বলার বাইরে। তো চিন্তা করলাম যে এটা নিয়ে একটা ভিডিও বানাই, তারপরে আমার রুগীরাও সচেতন হলো, মানুষরাও বুঝতে পারলো দুইটা রোগের মধ্যে পার্থক্যটা কি। এখন দুইটা রোগের কিছু সিমিলারিটি আছে, সেটা সাইন সিমটমসে বলেন, লক্ষণে বলেন, বা সেটা ট্রিটমেন্ট প্রটোকলে বলেন, আবার কিছু ডিফারেন্সও আছে। তো আমরা মেনলি সংক্ষেপে যেটা বলবো যে আপনারা কীভাবে বুঝবেন যে আপনার ডেঙ্গু হলো না আপনার চিকুনগুনিয়া হলো। প্রথমত এটা আপনাদেরকে তো একটা সিমিলারিটি বললাম যে কি এটা এডিস ইজিপ্টি বা এডিস মশা দিয়েই হয়, এবং এই মশার বংশবৃদ্ধি বা বিস্তার হয় হচ্ছে জমে থাকা পানিতে, বিশেষ করে এই মনসুন সিজনে যখন বৃষ্টি পড়ছে, বৃষ্টির পানি জমছে, সেইখান থেকে এই মশার বিস্তার। এখন সে কী করে? সে তো আপনাকে কামড়ায়, মসকিটো বাইট হলো, এবং এই বাইট হওয়ার পরে আপনার প্রথমে যেটা আসে হাই গ্রেড ফিভার, এবং একটু যদি আমি বলি দুইটাতেই ডেঙ্গু এবং চিকনগুনিয়া দুইটাতেই হাই গ্রেড ফিভার হয়, তবে চিকনগুনিয়াতে রিলেটিভলি মোর হাই গ্রেড ফিভার হয়, যেটা আমরা দেখছি 104 105 হয়। তারপর হচ্ছে যে কি চিকনগুনিয়াতে হাই গ্রেড ফিভার প্লাস সিভিয়ার জয়েন্ট পেইন, এটা হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাইন সিমটমস টু ডিফারেন্সিয়েট বিটুইন ডেঙ্গু এবং চিকনগুনিয়া। ডেঙ্গুতে জয়েন্ট পেন থাকে বাট নট সিভিয়ার, চিকনগুনিয়াতে সিভিয়ার জয়েন্ট পেন। আর ডেঙ্গুতে যেটা হয় হ্যামোরেজিক র্যাশ হয়, অর্থাৎ সেটা চিকনগুনিয়াতেও হতে পারে র্যাশটা, বাট ডেঙ্গুতে র্যাশটা মোর প্রমিনেন্ট। এবং যখন ডেঙ্গু এবং চিকুনগুনিয়া দুইটা রোগীতে হাই গ্রেড ফিভার তো থাকে দুইটা রোগী, কিন্তু ডেঙ্গুতে যখন জ্বরটা কমে যায়, সেকেন্ড দিন অথবা থার্ড দিনে গিয়ে জ্বরটা যখন পড়ে যায়, তখন কিন্তু ডেঙ্গুর কমপ্লিকেশনগুলো শুরু হয়। ডেঙ্গুর কমপ্লিকেশন কেমন? আপনি দেখবেন যে 2-3 দিন পর জ্বরটা কমে গেল, হঠাৎ করে বডিতে কী হলো, র্যাশ দেখা দেওয়া শুরু করলো, অর্থাৎ ছোটো ছোটো লাল লাল পিচি যেগুলো চুলকাচ্ছে, অ্যালার্জিক। তারপর আপনার হঠাৎ করে দেখা গেল যে পেট ব্যথা, অ্যাবডোমিনাল পেইন শুরু হচ্ছে, হঠাৎ করে দেখা যাচ্ছে আপনার ইউরিন কমে গেছে, প্রস্রাব কম হচ্ছে, আপনার শরীর দুর্বল লাগছে, আপনার বমি হচ্ছে। এগুলো হচ্ছে ডেঙ্গুর কমপ্লিকেশন। কিন্তু সবগুলো ডেঙ্গু কিন্তু ওই যে 2-3 দিন বললাম, 2-3 দিনে সর্বোচ্চ 3-4 দিন জ্বর থাকে, জ্বর শেষ হয়ে গেলে কিন্তু তারপর 72 আওয়ার্স, 48 to 72 আওয়ার্স ডেঙ্গুর জন্য সবচেয়ে বেশি কমপ্লিকেটেড। এবং এই লক্ষণগুলো যেগুলো আমরা বললাম, অ্যাবডোমিনাল পেইন, ল্যাস ইউরিন, তারপর আপনার ভমিটিং এবং শক, আলটিমেটলি শকে চলে যায়, ব্লাড প্রেশার ফল করে, রোগী ডিহাইড্রেট থাকে। তো এগুলো হচ্ছে ডেঙ্গুতে এই লক্ষণগুলোই বেশি দেখা দেয়। চিকুনগুনিয়ার ক্ষেত্রে কি, চিকুনগুনিয়ার ক্ষেত্রে যে হাই গ্রেড ফিভার বললাম, এবং সিভিয়ার জয়েন্ট পেন, সাথে র্যাশ থাকতে পারে, নাও থাকতে পারে, হ্যাডেক থাকে, মাসেল পেইন থাকে, অর্থাৎ জ্বর এবং পেইন ইন মাসেল অ্যান্ড বোনস, জয়েন্ট পেইন অ্যান্ড মাসেল পেইন, এই এইটা হচ্ছে চিকুনগুনিয়াকে ডিফারেন্সিয়েট করে ফ্রম ডেঙ্গি। তো আপনার লক্ষণগুলো দেখবেন, লক্ষণগুলো বুঝবেন, এই লক্ষণ দিয়ে মোটামুটি এই দুইটা রোগকে ডিফারেন্সিয়েট করা যাচ্ছে। এরপরে তো ডায়াগনোসিস আছে, ডায়াগনস্টিক টুল রয়েছে, আমরা সিবিসি করি। আমরা ডেঙ্গুর ক্ষেত্রে যেমন প্রথম 3 থেকে 4 দিন জ্বর থাকলে তখন আমরা NS1 করি, 4 দিন পর হয়ে গেলে তখন আমরা ICT করি। চিকুনগুনিয়ার ক্ষেত্রে কিন্তু সিবিসি আমরা করতে পারি, কিন্তু সাথে হচ্ছে RT-PCR করতে হয়, যেটা
বর্তমানে শুরু হয়েছে, কয়েকটা ল্যাবে শুরু হয়েছে, আমি ল্যাবের নাম বলছি না, আপনারা জেনে নেবেন। আর চিকিৎসাতে যেটা প্রথম হচ্ছে সেটা হচ্ছে সাপোর্টিভ কেয়ার, অর্থাৎ আপনার এখানে এই দুইটা রোগে, যেহেতু প্রথমে বললাম এই দুইটা রোগে ভাইরাসজনিত রোগ, তো ভাইরাসের এগেনস্টে অ্যান্টিবায়োটিক আসলে নাই, এটা হচ্ছে প্রথম কথা। ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার সাথে যদি আপনার অন্য কোনো ইনফেকশন থাকে, যেমন সাথে টাইফয়েড হতে পারে, সাথে ইউটিআই থাকতে পারে, তখন হচ্ছে আপনার অ্যান্টিবায়োটিকের কথা আসবে। ন্যাচারালি ডেঙ্গু এবং চিকুনগুনিয়াতে কোনো অ্যান্টিবায়োটিক লাগে না। যেটা হয় সাপোর্টিভ কেয়ার, অর্থাৎ আপনার প্রস্রাব কম হচ্ছে, আপনার দুর্বল লাগছে, তাহলে আপনি বেশি বেশি করে পানি খাবেন। আপনার ডিহাইড্রেশন হচ্ছে, পানি খাবেন, সাথে প্রচুর পরিমাণে ফ্রুটস বা ফল খাবেন, যে কোনো ফল সেটা হতে পারে। আর যেটা হচ্ছে, যেহেতু ব্যথা, জয়েন্ট পেন থাকে দুইটাতেই থাকে, সিভিয়ারলি হয়তো চিকুনগুনিয়াতে থাকছে, তাহলে ব্যথার জন্য আমরা যেটা বলি প্যারাসিটামল, সচরাচর আমরা যেটা খাচ্ছি নাপা, খাবেন, প্যারাসিটামল নেবেন, অথবা অ্যাসিটামিনোফেন, তাও প্যারাসিটামলেই বলে। এই এই ড্রাগটাই শুধু ইউজ করলে আর সাপোর্টিভ কেয়ারগুলো নিলে মোটামুটি ঠিক হয়ে যায়। যখন কমপ্লিকেশান হবে, সেই কমপ্লিকেশনের জন্য কমপ্লিকেটেড সেই চিকিৎসাতে যেতে হবে, আপনাকে পেশেন্টকে অ্যাডমিট করতে হবে, অ্যাডমিট করে তারপর যেভাবে প্রেশার কম থাকলে বা অতিরিক্ত পেশেন্ট যদি ডিহাইড্রেট হয়ে শকে চলে যায়, তখন সেটা আইভি স্যালাইন এবং এটসেট্রা ট্রিটমেন্ট, সিমটমস অনুযায়ী ট্রিটমেন্টটা দিতে হবে। এবং চিকুনগুনিয়াতে সাধারণত শক হয় না, পেশেন্ট শকে যায় না, পেশেন্টের জয়েন্ট পেন থাকে, এবং এই জয়েন্ট পেন জ্বর ভালো হয়ে যাওয়ার পরও, পেশেন্ট সুস্থ হয়ে যাওয়ার পর প্রায় মাস থেকে বছরখানেক থাকতে পারে জয়েন্ট পেনটা। এখানে একটা কথা বলে রাখা ভালো, আমাদের যেটা সবচেয়ে বেশি কনসার্ন থাকে, এবং এটা একদম একদম সাধারণ মানুষ থেকে শুরু করে অনেক অনেক ডক্টর, অনেক আমরা টেনশনে থাকি, যেটা হচ্ছে প্লাটিলেট কাউন্ট। প্লাটিলেট একটা ব্লাড প্রোডাক্টস, ব্লাড সেল বলবো আমরা, তিনটা সেলের মধ্যে আরবিসি, ডাব্লিউবিসি এবং প্লাটিলেট। এই প্লাটিলেট বা অনুচক্রিকা বাংলাতে যার নাম, সেটা কমে গেলে আমরা খুব বেশি মানে এটাকে একটা অ্যাডভার্স ইফেক্ট বলি বা কমপ্লিকেশন বলি, কমপ্লিকেশন হিসেবে নিয়ে থাকি। তবে এখনকার চিকিৎসাতে বা এখনকার সায়েন্স যেভাবে বলে যে প্লাটিলেট কতটুকু কমছে সেটার দিকে বেশি মনোযোগ দেওয়া হয় না, কারণ আমরা প্লাটিলেটের নর্মাল রেঞ্জটা হচ্ছে 1.5 লাখ to 3 লাখ। এখন যদি 1.5-এর থেকে নিচে কমে গেল, মনে করলাম যে কি 1.5 লাখ থেকে কমে এখন 1,30,000 হচ্ছে, তাহলে 1,30,000 হলে আমার ভয়ের কিছু নেই। 70,000, 80,000 ভয়ের কিছু নেই। নর্মালি বলে যে 50,000 নিচে চলে গেলে তারপর থেকে ভয়টা শুরু। তবে 50,000 হয়ে গেছে, তার মানে যে আমার রুগী খুব খারাপ হয়ে গেছে, এখনই আইসিইউতে দৌড়াদৌড়ি করে, ওরকম কিছু নাই। বলি যে 20,000 নিচে গেলে পেশেন্টের ব্লিডিং শুরু হয়, তাহলে 50,000 এবং 20,000 রেঞ্জটা দেখেন। তাহলে 50,000 যখন চলে আসছে, তখন আমাকে কিছু জিনিসে স্পেশাল মনিটরিংয়ের আওতায় আনতে হবে। বিশেষ করে আমার রোগী কোনো ব্লিডিং হচ্ছে কি না, সেটা নেজাল ব্লিডিং হতে পারে, সেটা গাম ব্লিডিং হতে পারে, সেটা ডিউরিং স্টুল পাসের সময় ব্লিডিং হতে পারে, ব্ল্যাক স্টুল হতে পারে, আমার রোগীর কোনো ধরনের শকে যাচ্ছে কিনা রোগী, বা অতিরিক্ত অ্যাবডোমিনাল পেইন কিনা, ইউরিন যে কমে গেল, ইউরিন যে পাস হচ্ছে না, ইউরিনকে একেবারে অ্যাবসেন্ট হয়ে গেল কিনা, বা ইউরিনকে একেবারে বন্ধ হয়ে গেল কিনা ইউরিন পাসিং, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে 50,000-এর নিচে গেলে। তো প্লাটিলেট নিয়ে আমরা বেশি চিন্তা না করে আমরা চিন্তা করবো পেশেন্টের কন্ডিশনটা কী সেটা বুঝতে হবে। হ্যাঁ, যদি দেখি প্লেটলেট কাউন্ট কমতেছে, পেশেন্টের কন্ডিশনও খারাপ হচ্ছে, মানে ওই যে বললাম আগে যে লক্ষণগুলোর কথা বললাম, পেট ব্যথা, বমি থেকে পানি শূন্যতা হয়ে পেশেন্ট শকে চলে যাচ্ছে, শকে চলে যাওয়ার পর পেশেন্টের প্রস্রাব কমে গেছে, তাহলে এগুলো হচ্ছে ওয়ার্নিং সাইন। তাহলে আমাকে ওয়ার্নিং সাইনও আজ পাচ্ছি, সাথে প্লাটলেটও কমছে, মানে রোগীর অবস্থা খারাপ, রোগীকে আমার ইমিডিয়েটলি ভর্তি করাতে হবে। ভর্তি করার পর যদি তাকে আইসিইউতে নিতে হয়, তাহলে তাকে আইসিইউতে নিতে হবে। আবার দেখা যাচ্ছে না প্লেটলেট কাউন্ট 50,000, রোগীর লক্ষণগুলো নাই, মানে কমপ্লিকেশনগুলো নাই, তাহলে আমি কেন শুধু শুধু এই রোগীকে নিয়ে টেনশন করব? সেই জন্য প্লেটলেট কাউন্টের উপর ধারণা না দিয়ে আমাদের দেখতে হবে পেশেন্টের কন্ডিশনটা কী। কন্ডিশন ভালো, তো
পেশেন্টকে আমরা চিকিৎসা করাবো ওই অনুযায়ী। ঠিক আছে? তো আজকে এ পর্যন্ত। আশা করি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন এবং রোগীদের যে কন্ডিশন সেই কন্ডিশন অনুযায়ী আমরা চিকিৎসা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আর যেহেতু অনেক বেশি রোগী এখন পাওয়া যাচ্ছে এই বিষয়ে আপনাদেরও যদি কোনো রকম মতামত থাকে, কোনো রকম জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। টিল দেন টাটা, বাই বাই।